কার্বোক্যাটায়ন। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা অবশ্যই জরুরি, না হলে ক্লাস 12 তুমি প্রথম থেকেই ধাক্কা খাবে। কার্বোক্যাটায়ন আমাদের অনেক জায়গায় আছে, বিশেষ করে থার্ড সেমিস্টারে। আমি চাই, তুমি চাও, পৃথিবীর সবাই চায় স্টেবল হতে, কেউ চায় না যে সে আনস্টেবল থাক। তাই কার্বোক্যাটায়ন তার ব্যতিক্রম নয়, কার্বোক্যাটায়ন চায় সে স্টেবল হোক। বোঝা গেল কি বললাম? চলো আরো এই উদাহরণগুলো ডিরেক্টলি আমাদের থার্ড সেমিস্টারে আসবে, ডিরেক্টলি এই উদাহরণগুলো আমাদের থার্ড সেমিস্টারে আসবে। কার্বোক্যাটায়নকে পুনর্বিন্যাস করতে হবে, ধীরে ধীরে বুঝতে পারবে আমরা কোথায় এগুলো করব। তোমরা যা ক্লোরিন, এই বেঞ্জিন বলয় নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস 12-এ। বেঞ্জিন বলয়ের যে কার্বনে এই ক্লোরিন যুক্ত আছে তার পাশের কার্বনকে বলে অর্থো কার্বন, তার পরের কার্বনটাকে বলে মেটা কার্বন, তার পরেরটাকে বলে প্যারা কার্বন। তার এদিক থেকে আমরা যদি বলি এটাও অর্থ, আর এটাও যদি আমরা বলি এটা কি, লাভারকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রন লাভারকে বলা হয় কি, ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে ভালোবাসে সেই তো হলো ইলেকট্রোফাইল, যে ইলেকট্রনকে হলো নিউক্লিওফাইল। যে নিউক্লিয়াসকে ভালোবাসে সেই তো নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসের হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ক্লাস 12-এর কেমিস্ট্রি শুরু করার আগে যারা মনে করছো যে আমার তো স্যার ক্লাস 11-এ একেবারেই পড়াশোনা করা হয়নি, আমি খুবই ফাঁকি মেরেছি, তাদের জন্য ন্যূনতম কি কি জানলে, কতটুকু জানলে তোমার ক্লাস 12-এর কেমিস্ট্রি বুঝতে অসুবিধে হবে না। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে ক্লাস 11-এর কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার না জানলে ক্লাস 12-এ অসুবিধে হতে পারে। দেখো, যদি তোমরা অনেক বেশি পরিমাণে ফাঁকি মেরে থাকো, পড়াশোনা যদি একেবারেই না করে থাকো, তাহলে তো খুবই কঠিন, ঠিক আছে? আর আমি জাস্ট আজকের ক্লাসে উপরে উপরে জাস্ট উপর থেকে বেশ কিছু টপিক যেগুলো আমি তোমাদেরকে বলবো যে এগুলো জানতেই হবে, না হলে কিন্তু তোমার বুঝতে অনেকটাই অসুবিধে হবে ক্লাস 12-এর, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি। তো আজকের ক্লাসটা তাদের জন্য যারা একেবারেই পড়াশোনা করেনি ক্লাস 11-এ। আর যদি মনে করো যে স্যার এই যে টপিকগুলো আপনি পড়াচ্ছেন এই টপিকগুলো আমি ইন ডিটেলস চাই, আমি আরো ভালো করে জানতে চাই, তাহলে এই ক্লাসের লিঙ্কে, এই ক্লাসের ডেসক্রিপশনে বা এই ক্লাসের কমেন্ট বক্সে আমি পিন করে দেবো এই যা যা টপিক আমি পড়াচ্ছি তার হিউজ ডিটেলস, তার নিড লেভেল, যেই লেভেলের ক্লাস যদি তুমি পেতে চাও, ইউটিউবে আমাদের এই চ্যানেলেই দেওয়া রয়েছে, লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে ভিজিট করো, তুমি ইন ডিটেলস পেয়ে যাবে। 9 ঘন্টার ক্লাস আছে। আমি জাস্ট যতটুকু ক্লাস 12-এর লাগবে, যেগুলো না হলে তুমি একেবারেই কিছু বুঝতে পারবে না, আজকের ক্লাসে আমি সেগুলো আলোচনা করব। তো চলো আজ আমরা শুরু করছি আমাদের ক্লাস 12-এর রসায়ন শুরু করতে কি কি তোমায় জানতে হবে, কি কি তোমায় জানতে হবে। দেখো, প্রথমত কিছু বিশেষ যৌগের নাম জানতে হবে। কিরকম, কোন কোন যৌগের নাম জানতে হবে? দেখো, অ্যাসিটালডিহাইড এই যৌগের নাম কিন্তু জানতে হবে। অ্যাসিটালডিহাইড মানে এটা একটা অ্যালডিহাইড, CH3CHO, এটাকে কি বলে? অ্যাসিটালডিহাইড বলে। এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে, এবং এটাকে যদি আমরা ড্যাশ গঠন দিয়ে লিখি CH3 C ডবল বন্ড O, এটাকে বলে অ্যাসিটালডিহাইড। আর এই CHO গ্রুপ মানে এটা অ্যালডিহাইড গ্রুপ, তোমাকে জানতে হবে। ফর্মালডিহাইডের সংকেত কি? HCHO, এটা হলো ফর্মালডিহাইড। একে যদি আমরা ড্যাশ স্ট্রাকচার দিয়ে লিখি তাহলে এটা হবে ফর্মালডিহাইড। অ্যাসিটোন এই যৌগের সংকেত কিন্তু তোমাকে জানতে হবে, পরীক্ষায় প্রশ্ন দেবে। অ্যাসিটোনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া, অ্যাসিটোনের সাথে কপারনলের বিক্রিয়া, বিভিন্ন ধরনের, অ্যাসিটোনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। সো অ্যাসিটোনের সংকেত আমাদেরকে জানতে হবে। অ্যাসিটোনের সংকেত কি? CH3COCH3। অ্যাসিটোন হলো একটি কিটোন। একে যদি আমরা ড্যাশ গঠন দিয়ে লিখি CH3 C ডবল বন্ড O CH3। অ্যাসিটোফেননের সংকেত কি? অ্যাসিটোফেননের সংকেত কি? বেনজিন, তার উপরে COCH3। এটাকে যদি আমরা একটু স্ট্রাকচার ড্যাশ গঠন দিয়ে আমরা আঁকি C ডবল বন্ড CH3, এটাকে কি বলবো আমরা? অ্যাসিটোফেনন। বেনজোফেননের গঠন তোমাকে জানতে হবে। কিটোন গ্রুপের
দুই দিকে দুখানা বেঞ্জিন, অর্থাৎ এই গঠনগুলো জানতে হবে। এছাড়াও আরো বেশ কিছু গঠন তোমাকে জানতে হতে পারে, সিম্পল, কেউ মনে দুঃখ করো না, কেউ খারাপ ভেবো না যে স্যার এত বেসিক জিনিস বলছে। অনেকে আছে হয়তো সে এরকমই তার পরিস্থিতি, যে ইথেনের সংকেত CH3 ইথেন, এটা কিন্তু জানতে হবে। এবং ধরো CH3CH2Cl এর নাম কি? ইথাইল ক্লোরাইড। এগুলো কিন্তু জানতে হবে। ইথাইল একে কি বলে? কারণ এই যৌগগুলো আমাদের পড়তে পড়তে আসবে। ইথাইল ক্লোরাইড, বা বিআর থাকলে ব্রোমাইড হবে, বা ধরো CH3CH2OH একে কি বলে? ইথানল, বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটাকে কি বলে? আইসোপ্রোপাইল অ্যালকোহল আমাদের জানতে হবে। কেন এটা নাম হলো এ সমস্ত তো এখন বলা যাবে না, কারণ এগুলো আমি সব পড়িয়েছি ক্লাস 11-এ। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এই সব নামের দরকার নেই, আমাদের কিছু কিছু ছোট ছোট নাম আমাদের কিন্তু এগুলো জানতে হবে। চলো, আর কি জানতে হবে? কিউমিনের গঠন জানতে হবে। এটা হলো কিউমিন। বেঞ্জিন, ভিতরে গোল মানে বেঞ্জিন, এখানে CH3, এই জায়গায় H, এখানে C, এটাকে কি বলে? এটাকে বলে কিউমিন। টলুইনের গঠন জানতে হবে। কারণ পরীক্ষায় প্রশ্ন পড়বে টলুইনের সাথে Cl2H নিউ এর বিক্রিয়া, তাহলে সেখানে তুমি টলুইনের সংকেত যদি না জানো, তাহলে তুমি বিক্রিয়া করবে কিভাবে? তো আমাকে কি জানতে হবে? টলুইনের গঠন সংকেত জানতে হবে। এটা হলো আমাদের টলুইন। প্রোপিন, কিছু অ্যালকিনের গঠন তোমাকে জানতে হবে, যেমন প্রোপিনের গঠন মনে করো, এটা কি বলে? প্রোপিন বলে। বিউটিন, অ্যানিলিন, তার গঠন জানতে হবে, বলো। বেঞ্জিনের উপরে NH2 থাকলে তাকে কি বলে? অ্যানিলিন বলে। বিউটিন, প্রোপিন, অ্যানিলিন, এগুলো হয়তো অনেকে জানে। আমি এই ভিডিওটা কাদের জন্য বানাচ্ছি? যারা একেবারেই দুর্বল, যারা একেবারেই পড়াশোনা করেনি, তাদের জন্য আমি এই ক্লাসটি কিন্তু রাখছি। ফেনলের গঠন জানতে হবে। তোমাকে কি জানতে হবে? বেঞ্জিন, এই বেঞ্জিনের সঙ্গে যদি OH থাকে তাকে কি বলে? বেঞ্জিনের সঙ্গে অনেক জায়গায় ফেনল আসবে, বেঞ্জিনের সঙ্গে OH থাকলে তাকে ফেনল বলে। নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিনে যদি NO2 গ্রুপ থাকে তাকে আমরা নাইট্রোবেঞ্জিন বলবো। বেঞ্জিনে Cl থাকলে আমরা তাকে কি বলবো? ক্লোরোবেঞ্জিন। ব্রোমিন থাকলে তাকে আমরা কি বলবো? ব্রোমোবেঞ্জিন। আয়োডিন থাকলে আমরা কি বলবো? আয়োডোবেঞ্জিন। এই ধরনের কিছু বেসিক নাম কিন্তু আমাদের আসবে। মনে করো যদি কোথাও থাকে CH3Cl, একে আমরা কি বলবো? মিথাইল ক্লোরাইড। কি বলবো আমরা একে? মিথাইল ক্লোরাইড। তারপরে বাকি আরো অনেক নাম আসবে, সেগুলো আমি ক্লাস করতে করতে তোমাদেরকে বলবো। তাহলে বোঝা গেল এই যে বেসিক নাম, এই বেসিক নামগুলো কিন্তু তোমাকে করতে হবে। মনে করো বেঞ্জিনের মধ্যে মনে করো ইথাইল গ্রুপ আছে, ইথাইল CH2 2 কার্বনের গ্রুপ আছে, ইথাইল, তাহলে এর নাম কি হয়ে যাবে? ইথাইল বেঞ্জিন। এর নাম কি হবে? ইথাইল বেঞ্জিন। বোঝা গেল কি বললাম? তাহলে এই কিছু কিছু নাম কিন্তু তোমাকে আগে থেকে মনে রাখতেই হবে। চলো, নেক্সট কি জানতে হবে? নেক্সট আমাদের বন্ধন বিভাজন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কি থাকতে হবে? যে একটা রাসায়নিক বিক্রিয়া মানে কি? পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন তৈরি। যার সঙ্গে আগে বন্ধন ছিল সেই বন্ধনকে ভেঙে দিয়ে নতুন একটি বন্ধন তৈরির যে পদ্ধতি, তাকে বলে বন্ধন বিভাজন। তো এই বন্ধন বিভাজন সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এই বন্ধন বিভাজন দুই প্রকারের হয়। একটাকে কি বলে? সমবিভাজন। একটাকে কি বলে? সমবিভাজন। হ্যাঁ, একেবারে হোমোলাইটিক ক্লিভেজ। কি বলে? সমবিভাজন বা হোমোলাইটিক ক্লিভেজ। কি রকম? মনে করো CH3Cl, তাহলে দেখো এই কার্বন আর ক্লোরিনের মাঝখানে কি আছে? একটা বন্ড আছে। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। মনে করো এই দিকের একটা ইলেকট্রন এখানে চলে আসলো, এই দিকের একটা ইলেকট্রন এখানে চলে আসলো, আসলে কি হবে? CH3 এর উপরে একটা ইলেকট্রন, ক্লোরিনের উপরে চলে গেল একটাই। তাহলে এই যে একটা বন্ধনে থাকা দুখানা ইলেকট্রন সমানভাবে দুদিকে ভাগ হয়ে যাওয়াকে বলে কি? সমবিভাজন। দেখো এই বন্ডেড দুখানা ইলেকট্রন, দেখো আমি হাফ অ্যারো দিয়েছি,
যদি এরকম হাফ অ্যারো দেওয়া হয়, দেখো ফুল অ্যারো মানে কি, এরকম হাফ অ্যারো দিয়েছি মানে একটা ইলেকট্রন এদিকে চলে আসছে, একটা ইলেকট্রন এদিকে চলে আসছে, তাহলে বন্ধন এরকম ভাবে বিভাজিত হতে পারে, সমবিভাজন। এবার কোথায় সমবিভাজন হবে সেটা আমি আগে পড়িয়েছিলাম, আবার যখন টপিক আসবে সেই টপিকের মধ্যে আমি বলবো যখন সমবিভাজন হবে কিভাবে হবে, কেন হবে, সব আলোচনা করব। তোমরা জেনে রাখো যে বন্ধন বিভাজন, একটা বন্ধনের বিভাজন, একটা বন্ধনে থাকা দুটো ইলেকট্রনের বিভাজন সমানভাবে হলে তাকে আমরা সমবিভাজন বলি। নম্বর 2, অসম বিভাজন, একে বলে হেটেরোলাইটিক ক্লিভেজ। কিরকম, মনে করো এইরকম একটি যৌগ আছে, এইবার এখানেও সিএল আছে, এই মনে করো সিএল আর কার্বন আর ক্লোরিনের মাঝখানে দুখানা ইলেকট্রন আছে, এই দুখানা ইলেকট্রন সম্পূর্ণরূপে ক্লোরিনের উপরে চলে এলো, দেখো ফুল অ্যারো দিলাম, দিলে তাহলে কি হবে, তাহলে কি হবে, CH3 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 এখানে প্লাস আর সিএল এর উপরে মাইনাস, এখানে প্লাস আর সিএল এর উপরে মাইনাস, তাহলে এই দুখানা ইলেকট্রন ক্লোরিনের উপরে চলে গেল। তাহলে কি অসম বিভাজন, অর্থাৎ বন্ডেড ইলেকট্রন দুটো সমান দুই ভাগে ভাগ হয়নি, বন্ডেড ইলেকট্রন গুলো সমান দুই ভাগে ভাগ হয়নি, এই দুটো ইলেকট্রন সম্পূর্ণরূপে ক্লোরিনের উপরে চলে গেছে। এবার কেন যাবে ক্লোরিনের দিকে, কি বিষয় বৃত্তান্ত, এগুলো সব আমি যখন ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার করাবো তখন আবারও বলবো। তবে তোমার এই বেসিকটা জানা থাকলে তুমি একটু কনফিডেন্স পাবে, তুমি একটু বুঝতে তোমার সুবিধে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে দুটো ইলেকট্রন যদি সম্পূর্ণ, কারণ তখন তো আমি আর এইভাবে বলবো না, তখন আমি ইলেকট্রনগুলোকে নিয়ে ক্লোরিনের উপরে দিয়ে দেবো, তোমাকে আগে থেকে জানতে হবে যে ক্লোরিনের উপরে দুখানা ইলেকট্রন চলে গেছে, মানে এটা কি হয়েছে, অসম বিভাজন হয়েছে। এবং অসম বিভাজনের ফলে দেখো ক্লোরিনের উপরে যদি দুখানা ইলেকট্রন চলে যায় তাহলে ক্লোরিনের উপরে মাইনাস, আর এই দুখানা ইলেকট্রন ক্লোরিনের উপরে চলে যাচ্ছে মানে কি, এই কার্বনের উপরে প্লাস, তার মানে এখানে কি তৈরি হচ্ছে, দেখো এখানে তৈরি হচ্ছে কিন্তু ক্যাটায়ন, কি তৈরি হচ্ছে, ক্যাটায়ন। আর এখানে কি তৈরি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে, অ্যানায়ন। আর এই যে বন্ধন বন্ধন বিভাজন হয়ে গেল, এই যে একখানা করে দেখো দুখানা ইলেকট্রন সমান দুই ভাগে ভাগ হয়ে গেল, মানে কারোর উপরে যদি একটা ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলি মুক্তমূলক, সেগুলোকে আমরা কি বলি, মুক্তমূলক, ইংরাজিতে বলে ফ্রি রেডিক্যাল। কি বলে ইংরাজিতে, কি বলে, ফ্রি রেডিক্যাল। কি বললাম বোঝা গেল? তাহলে বন্ধন বিভাজন বোঝা গেল, বন্ধনে আবদ্ধ দুখানা ইলেকট্রন সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়াকে বলা হয় কি, সমান দুই ভাগে ভাগ হয়ে যাওয়াকে বলা হয় সমবিভাজন। আর যদি দুখানা ইলেকট্রন সম্পূর্ণরূপে কোনো একটা দিকে চলে যায়, এদিকেও আসতে পারতো, ঠিক আছে, সেসব বিষয় আমি যাচ্ছি না, যদি যে কোনো একটা দিকে চলে যায়, ওই দুখানা ইলেকট্রন যদি যে কোনো একটা দিকে চলে যায়, সম্পূর্ণ দুটি ইলেকট্রন, তাকে বলে অসম বিভাজন। দেখো এই 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 দুটো ইলেকট্রন কার ছিল, কার্বন এবং ক্লোরিনের, এই দুখানা ইলেকট্রন সমানভাবে দুজনে পেল না, তার মানে কি, এটা অসম 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 বিভাজন হয়ে গেল। কি বললাম বোঝা গেল? তাহলে আমাদের বন্ধন বিভাজন সম্পর্কে একটা আইডিয়া হলো। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলফা কার্বনের ধারণা। আমাদের এই আলফা কার্বনের ধারণাটা কিন্তু খুবই জরুরি, আলফা কার্বনের ধারণা খুবই জরুরি। শোনো, মন দিয়ে শোনো, যারা ফার্স্ট টাইম দেখছো, এর আগে কখনো এটা শোনোনি, ক্লাস 12-এ উঠতে চলেছো অথচ এটা শোনোনি, খুবই দুঃখজনক একটা বিষয়। তবে টেনশন নয়, দুঃখ নয়, আমরা আছি তোমাদের সাথে, সবকিছু জানিয়ে দেবো A to Z যতটুকু তোমার প্রয়োজন। চলো দেখো তাহলে আলফা কার্বনের ধারণা। দেখো কার্বনের উপরে পজিটিভ চার্জ যদি থাকে, তার সঙ্গে যুক্ত কার্বন, কার্বনের উপরে নেগেটিভ চার্জ যদি থাকে, তার সঙ্গে যুক্ত কার্বন, ফাংশনাল গ্রুপ, তার সঙ্গে যুক্ত কার্বন, ডবল বন্ডের কার্বন, তার সঙ্গে যুক্ত কার্বন, এদের প্রত্যেকটাকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন। আর মনে করো কার্বনের উপরে একখানা ইলেকট্রন মুক্তমূলক, তার সঙ্গে যুক্ত কার্বন হলো আলফা কার্বন। কিরকম ব্যাপার হলো, চলো আমি একটা উদাহরণ নিয়ে নিই। দেখো কার্বনের উপরে প্লাস CH3, এখানেও মনে করো একটা H আছে, এখানে একটা, তাহলে এটা একটা কি, কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকলে তাকে বলে কার্বোক্যাটায়ন, কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকলে তাকে কি বলে, কার্বোক্যাটায়ন বলে। তাহলে কার্বনের উপরে পজিটিভ চার্জ, এরূপ কোনো কার্বনের সাথে যদি আরো একটি কার্বন থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, আলফা কার্বন। কার্বনের উপরে মনে করো নেগেটিভ চার্জ, কার্বনের উপরে মনে করো নেগেটিভ চার্জ, তার সাথে যদি কোনো কার্বন কানেক্টেড থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, আলফা কার্বন। মনে করো ফাংশনাল গ্রুপের সঙ্গে
যুক্ত কার্বন তাকে আমরা কি বলবো? আলফা কার্বন। আলফা কার্বন। জাস্ট যা বলছি মনে রাখো, এগুলো কোথায় কাজে লাগবে পরে বুঝতে পারবে। সি ডবল বন্ড সি, CH2 CH, মুক্তমূলকের ক্ষেত্রেও তাই, CH2 CH H। আমরা এবার ধরবো কোনগুলো আলফা কার্বন। দেখো তাহলে কার্বনের উপরে পজিটিভ চার্জ, তার পাশের কার্বন আলফা কার্বন। কার্বনের উপরে নেগেটিভ চার্জ, তার পাশের কার্বন আলফা কার্বন। ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, তার পাশের কার্বন আলফা কার্বন। ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, তার পাশের কার্বন আলফা কার্বন। এটা কিন্তু নয়। দ্বিবন্ধনের কার্বন, দ্বিবন্ধনের কার্বন তার পাশের কার্বন আলফা কার্বন। অনেকে মনে মনে ভাবতে পারো যে স্যার এটাও এই দ্বিবন্ধনের পাশের কার্বন কি আলফা হবে? না, দ্বিবন্ধনের কার্বনের, এটাও তো দ্বিবন্ধনের কার্বন, এর সঙ্গে যদি কার্বন থাকতো কোনো, তাহলে সেটা আলফা কার্বন হতো। তাহলে এটা আলফা কার্বন, মুক্তমূলক, তার পাশের কার্বন আলফা কার্বন। তাহলে কি বললাম, আলফা কার্বনের কনসেপ্টটা কি যতটুকু ক্লাস 12-এ লাগবে, যে কার্বোক্যাটায়ন, কার্বনের উপরে যদি পজিটিভ চার্জ থাকে কোনো যৌগে, সেই পজিটিভ চার্জ যুক্ত কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, নেগেটিভ চার্জ যুক্ত কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, ফাংশনাল গ্রুপের পাশের কার্বন আলফা কার্বন, দ্বিবন্ধনের কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, মুক্তমূলকের কার্বনের পাশের কার্বন আলফা কার্বন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে উদাহরণ নিয়েছি, এই কার্বনের পাশের কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। এইবার এই আলফা কার্বনের সাথে যুক্ত, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেনটা আমাকে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে গিয়ে কিন্তু কাউন্ট করতে হবে। কার্বোক্যাটায়নের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন বলি। কার্বোক্যাটায়নের পাশের কার্বনকে আলফা কার্বন, এবং সেই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলি। তাহলে আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন যুক্ত? 1 2 3। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 3টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 3টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 3টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে কিন্তু আলফা হাইড্রোজেন 2টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে কিন্তু আলফা হাইড্রোজেন 2টি, কারণ আলফা কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত। এখানেও আলফা হাইড্রোজেন কতগুলি? 2টি। মেনলি আমাদের ক্লাস 12-এ কার্বোক্যাটায়নের সাথে, কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেনকে কাউন্ট করতে হবে। আমাদের ক্লাস 12-এ কি করতে হবে? কার্বোক্যাটায়নের যে আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন অফ কার্বোক্যাটায়ন, এইটা আমাদের মূল টপিক। এগুলো ততটা লাগবে না, কিন্তু কার্বোক্যাটায়নের সাথে যুক্ত, কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমাদের, কার্বোক্যাটায়নের সাথে যুক্ত আলফা হাইড্রোজেনকে আমাদের কাউন্ট করতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর করতে গিয়ে। প্রচুর জায়গায় লাগবে, প্রচুর জায়গায় লাগবে। তো চলো আমরা মেনলি এবার কার্বোক্যাটায়নের ধারণা নিয়ে আলোচনা করব, এবং সেখানে কার্বোক্যাটায়নের সাথে যুক্ত আলফা হাইড্রোজেনের কথাও আমরা বলবো। তাহলে আমরা কার্বোক্যাটায়নের সম্পর্কে একটা আইডিয়া করি। কার্বোক্যাটায়ন মানে হলো, দেখো কার্বন মেনলি কটা বন্ধন করে? কার্বন মেনলি কটা বন্ধন করে? কার্বন মেনলি সাধারণত 4খানা বন্ধন করে। এবার ক্যাটায়ন তৈরি হবে কখন? একটা বন্ড যখন ভেঙে যাবে, একটা বন্ড ভেঙে যাবে যখন, মনে করো এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3, এখানে Cl। তাহলে এই যে CCl বন্ডের যে এখানে একটা বন্ড মানে কটা ইলেকট্রন? 2খানা ইলেকট্রন। মনে রাখতে হবে সবসময়, একটা বন্ড মানে 2খানা ইলেকট্রন। তাই এই 2খানা ইলেকট্রন যদি ক্লোরিনের উপরে চলে আসে, তাহলে Cl হয়ে যাবে মাইনাস, আর এই কার্বনের উপরে কি চার্জ হয়ে যাবে? কার্বনের উপরে কি চার্জ হয়ে যাবে? প্লাস। তোমরা জাস্ট এখন যারা একেবারে বেসিক ভাবে শিখছো, যারা কিছুই জানো না, তারা এইভাবে মনে রাখবে। দেখো ইলেকট্রন কারোর উপরে চলে গেলে মাইনাস হয়। সিসিএল বন্ধনে 2খানা ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন যদি সম্পূর্ণ সিএল এর উপরে চলে যায়, তাহলে সিএল হয়ে যাবে মাইনাস, আর এই কার্বনের উপরে হয়ে যাবে প্লাস। আর কার্বনের উপরে প্লাস চার্জ মানে তাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। কার্বনের উপরে প্লাস চার্জ মানে তাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। তো আমরা আজকে মেনলি কার্বোক্যাটায়নের একটা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব, ছোট্ট আলোচনা, যেটা আমাদের কিন্তু প্রত্যেক পদে পদে লাগবে। কেউ যদি মনে করো আমি ডিটেলসটা জানতে চাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 9 ঘন্টার ক্লাস আছে, 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টার ক্লাস। তোমার যদি সময় হয় তুমি দেখতে পারো। তুমি মানে কি বলবো, একেবারে অর্গানিক কেমিস্ট্রির বেসিক কনসেপ্টে তুমি মানে কি বলবো বস হয়ে যাবে, যদি তুমি ওই 8.5 থেকে 9 ঘন্টার ক্লাসটা তুমি করতে পারো। আর যদি মনে করো ক্লাস 12-এর জন্য স্যার আমার শুধু দরকার যতটুকু হলে আমার ক্লাস 12 আমি বুঝতে পারবো, তাহলে আজকের ক্লাসটা যথেষ্ট। ওকে, চলো তাহলে আমরা কার্বোক্যাটায়ন বোঝা গেল যে কার্বন, তাহলে
একটা বন্ডের ইলেকট্রন যদি ভেঙে বেরিয়ে যায় তখন কার্বনের চারিদিকে কটা বন্ড হয়ে যাবে? তিনটে। তাহলে কার্বোক্যাটায়ন মানে সেই কার্বনের চারিদিকে কটা বন্ড হবে? তিনটে। বোঝা গেল কি বললাম? কারণ একটা বন্ড ভেঙে গেছে। তাহলে তাহলে কার্বোক্যাটায়নের চারিদিকে কি হবে? তিনখানা বন্ড থাকে এবং তিনটে কি বন্ড? তিনখানায় কি বন্ড? সিগমা বন্ড। এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। এবং এই কার্বোক্যাটায়নের সংকরায়ন কি? sp2। কার্বোক্যাটায়নের সংকরায়ন sp2। এবং আমরা যদি একটু ভালো করে এটাকে বোঝাবার চেষ্টা করি তোমাদের, এটাকে যদি আমি ভালো করে বোঝাবার চেষ্টা করি, তাহলে এই কার্বোক্যাটায়নের উপরে একটি অসংকরায়িত পি থাকে। মনে রাখবে এটা, এখানে একটা অসংকরায়িত পি কক্ষক থাকে। কি থাকে? পি কক্ষক। পি কক্ষক থাকে কার্বোক্যাটায়নের উপরে। এইবার আমাদের দেখো এই কার্বোক্যাটায়নের আমরা ক্লাসিফিকেশন করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক পদে পদে ক্লাস 12 এর প্রত্যেক পদে পদে লাগবে, প্রত্যেকটা পয়েন্টে লাগবে। প্রথম অধ্যায়ে যে দুখানা থার্ড সেমিস্টারের যে দুখানা চ্যাপ্টার আছে সেখানে তো কার্বোক্যাটায়নের মানে হিউজ কনসেপ্ট আছে, লাগবেই লাগবে। তাহলে কি বললাম? কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হয়? কার্বনের চারিদিকে চারখানা বন্ড থাকে, একটা বন্ধন বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন তৈরি হয়। এবং কার্বোক্যাটায়নের তিনখানা বন্ড থাকে এবং কার্বোক্যাটায়নের সংকরায়ন কি? sp2। এবং কার্বোক্যাটায়নের উপরে একটা ফাঁকা পি কক্ষক থাকে। তোমাকে এটা মনে রাখতে হবে। এইবার দেখো কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ। কার্বোক্যাটায়নকে কত রকম ভাবে ভাগ করা হয়? কার্বোক্যাটায়নকে কত রকম ভাবে ভাগ করা হয়? শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন আমরা করব। মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কার্বোক্যাটায়নের শ্রেণী বিভাগ। দেখো দেখো এই যে কার্বনের চারিদিকে আমি মনে করো তিনখানা CH3 দিলাম। আর এই কার্বোক্যাটায়নের শ্রেণীবিভাগ করতে গেলে তোমাকে একটু কার্বনের ডিগ্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। কি থাকতে হবে? কার্বনের ডিগ্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। কিরকম সে ডিগ্রিটা কি স্যার? আমি তো শুনিনি এটা। এটা ক্লাস 11-এর প্রথম অর্গানিক কেমিস্ট্রি যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমি পড়িয়েছিলাম। দেখো এই যে কার্বোক্যাটায়নের এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে কটা কার্বন কানেক্টেড? 1 2 3। এই কার্বনের সঙ্গে কটা কার্বন কানেক্টেড? অর্থাৎ কোনো একটি কার্বনের সাথে যতগুলি কার্বন ডিরেক্টলি অ্যাটাচ, কোনো কার্বনের সাথে যতগুলি কার্বন ডিরেক্টলি অ্যাটাচ, সেই কার্বনের সংখ্যা হলো ওই কার্বনের ডিগ্রি। কিরকম? কিরকম? দেখো এই কার্বনের চারিদিকে কটা কার্বন কানেক্টেড? কটা কার্বন কানেক্টেড? 1 2 3। তাহলে এই কার্বনের ডিগ্রি কত? 3 ডিগ্রি। তাহলে এই কার্বোক্যাটায়নটা, তাহলে এই 3 ডিগ্রি কার্বনের উপরে পজিটিভ চার্জ আছে। তাহলে এই কার্বনের ডিগ্রি হচ্ছে কত? 3 ডিগ্রি। এবং এই কার্বোক্যাটায়নটাকে আমরা বলবো কি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মনে করো এইরকম আছে সি, এখানে মনে করো CH3 এখানে H, এই জায়গায় প্লাস। এইবার দেখো তো এই যে কার্বনের উপরে পজিটিভ চার্জ, এই কার্বনের উপরে যে পজিটিভ চার্জ, এই কার্বনের সঙ্গে কতগুলি কার্বন কানেক্টেড? মন দিয়ে দেখো কতগুলি কার্বন কানেক্টেড? 1 2। এদিকে হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বনের এই কার্বনটার ডিগ্রি কত? 2 ডিগ্রি। এবং এই কার্বোক্যাটায়নটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার দেখো আমি যদি এইভাবে লিখি CH3CH2 প্লাস, এই যে কার্বনের উপরে পজিটিভ চার্জ কার্বোক্যাটায়ন, এর সঙ্গে কতগুলি কার্বন কানেক্টেড? একটি কার্বন কানেক্টেড, বাকি দুটো হাইড্রোজেন। তাহলে এর ডিগ্রি কত? 1 ডিগ্রি। তাহলে এটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জানা অবশ্যই জরুরি, না হলে ক্লাস 12-এ তুমি প্রথম থেকেই ধাক্কা খাবে। কার্বোক্যাটায়ন আমাদের অনেক জায়গায় আছে, বিশেষ করে থার্ড সেমিস্টারে। তাহলে এইবার এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নির্ণয় করতে হবে। এই কার্বোক্যাটায়নের কি করতে হবে? স্টেবিলিটি ব্যাপারটাকে জানতে হবে। অনেক প্রশ্নের উত্তর এই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপরে ডিপেন্ড করছে। অজস্র প্রশ্নের উত্তর স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। অনেক ফ্যাক্টরের উপরে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ড করে। আমাদের যে ক্লাস দেওয়া আছে এই লিঙ্কে, কার্বোক্যাটায়নের উপরে অলমোস্ট 1 ঘন্টা ক্লাস আছে, সেগুলো তুমি ডিটেলস দেখতে পারো। কিন্তু ক্লাস 12-এ যতটুকু তোমার লাগবে, ক্লাস 12-এ তোমার যতটুকু লাগবে স্টেবিলিটি বা স্থায়িত্ব, স্টেবিলিটি of carbocation directly proportional to আলফা হাইড্রোজেন। এই যে একটু আগে আলফা হাইড্রোজেনের কথা বলছিলাম, এই যে একটু আগে তোমাদেরকে আলফা হাইড্রোজেনের কথা বলছিলাম, কেন বলছিলাম? কারণ আলফা হাইড্রোজেনের উপরে বেস করে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি করতে পারবো। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা জানতে পারলে নিমেষেই বিভিন্ন প্রশ্নের উত্তর করতে পারবো।
তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জানাটা ভীষণ ভীষণ জরুরি। তাহলে দেখো, তাহলে আমরা জাস্ট একটাই পয়েন্ট মনে রাখবো যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন প্রপোর্শনাল টু আলফা হাইড্রোজেন। এছাড়াও কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কিসের উপরে ডিপেন্ড করে? ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, ডিপেন্ড করে অ্যারোমেটিসিটি, রেজোনেন্স, বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এছাড়াও তুমি বলতে পারো স্টেবিলিটি 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 অফ কার্বোক্যাটায়ন প্রপোর্শনাল টু রেজোনেন্স 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 ঠিক আছে, রেজোনেন্স রেজোনেন্স ঠিক আছে। রেজোনেন্স হয়তো অনেকে জানে না স্যার রেজোনেন্সটা কি, সেই জন্য রেজোনেন্সটা এখন স্কিপ করে একটু পরে আমি রেজোনেন্সের বিষয়টি বলবো। আপাতত আলফা হাইড্রোজেনের সাপেক্ষে বুঝে নিই কেবলমাত্র ক্লাস 12 এর জন্য। দেখো এবার এই আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে কার্বোক্যাটায়নের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, কার্বোক্যাটায়নের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, কার্বোক্যাটায়নের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন, কার্বোক্যাটায়নের সাথে যুক্ত কার্বন আলফা কার্বন। এবার এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন কি? আলফা হাইড্রোজেন। তাহলে এই আলফা কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে? 3টি। এই আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে? 3টি। এই আলফা কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে? 3টি। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? আলফা হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 9টি। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 3টি। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 3টি। তাহলে এখানে এই যৌগে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? 6টি। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? 3টি। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? 3টি। তাহলে কে সবচেয়ে বেশি স্টেবল? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন প্রপোর্শনাল টু আলফা হাইড্রোজেন। তাহলে যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, যার আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি তার স্টেবিলিটি বেশি, তাহলে এর স্টেবিলিটি বেশি, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেল কি বললাম? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন প্রপোর্শনাল টু রেজোনেন্স এটা একটু পরে বলছি। আপাতত আলফা হাইড্রোজেন এটা আমাদের ক্লাস 12 এর সিলেবাসে থাকবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তো চলো আরো কয়েকটা উদাহরণ আমি নেব, তারপরে কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাসে আসবো। দেখো আরো কয়েকটা উদাহরণ আমি নেব। মনে করো CH3 CH2 CH3 H প্লাস CH3 প্লাস আর মনে করো CH3 CH2 CH3 প্লাস এটা মনে করো CH3 মনে করো। চলো এটা ধরো এদের মধ্যে বলেছে কার স্টেবিলিটি বেশি। এই কার্বোক্যাটায়নগুলি দেখো প্রত্যেকটা কার্বনের উপরে পজিটিভ চার্জ, বলছে এই কার্বোক্যাটায়নগুলির মধ্যে কার স্টেবিলিটি বেশি। তাহলে দেখো এই কার্বোক্যাটায়নের পাশের কার্বন কি? আলফা কার্বন, এটাও আলফা কার্বন। আর দেখো আলফা কার্বন এটাকে আমরা আলফা বলতে পারবো না, কারণ এ কিন্তু কার্বোক্যাটায়নের সাথে ডিরেক্টলি যুক্ত নয়। তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটা আলফা, এটা আলফা, এটা আলফা। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 1 2। কারণ আমি বলেছি কি আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হলো আলফা হাইড্রোজেন। তাহলে আলফা কার্বনের সাথে যুক্ত এদিকে 3খানা হাইড্রোজেন, এই আলফা কার্বনের সাথে যুক্ত এই দুটো। তাহলে আলফা হাইড্রোজেন কতগুলি? 8টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 6টি। এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? 9টি। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? আমি যদি বলি এটাকে 1 নম্বর যৌগ, আমি যদি বলি এটাকে 2 নম্বর যৌগ, আমি যদি বলি এটাকে 3 নম্বর যৌগ, তাহলে 3 নম্বরের স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে 1, তারপরে 2। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা যে কার্বোক্যাটায়নের বেশি হবে তার স্টেবিলিটি বেশি। এইবার একটা ছোট্ট টপিক আলোচনা করব যার নাম হচ্ছে কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন। দেখো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া বা যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেই কার্বোক্যাটায়ন তৈরি হলেই তার স্টেবিলিটি হতে হবে। কার্বোক্যাটায়ন তৈরি হলে তাকে কি হতে হবে? কার্বোক্যাটায়ন তৈরি হলে তাকে হতে হবে স্টেবল। আর কার্বোক্যাটায়ন স্টেবিলিটি ডিপেন্ড করছে কার উপরে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিপেন্ড করছে আলফা হাইড্রোজেনের উপরে। আলফা হাইড্রোজেন বেশি হলে সেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হবে। ওকে, এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা কার্বোক্যাটায়ন নিজেকে এমনভাবে বিন্যস্ত করতে চায় যে সেই কার্বোক্যাটায়নটা যাতে আলফা হাইড্রোজেনের সংখ্যা বৃদ্ধি পায়। মারাত্মক ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? একটা উদাহরণ নিলে ব্যাপারটা বোঝা যাবে, একটি উদাহরণ নিলে বিষয়টি বোঝা যাবে। আচ্ছা, আমি এখানে একটি কার্বোক্যাটায়ন নিচ্ছি CH3H
CH2+, এটি একটি কার্বোক্যাটায়ন, অবশ্যই এটি একটি কার্বোক্যাটায়ন। তাহলে এই কার্বোক্যাটায়নের পাশের কার্বনকে কি বলবো আমরা? আলফা কার্বন। এই কার্বোক্যাটায়নের পাশের কার্বনকে আমরা কি বলবো? আলফা কার্বন। তাহলে এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন কটা আছে? একটা। বাকিগুলো কিন্তু আলফা কার্বনের সাথে কার্বন কানেক্টেড। এই হাইড্রোজেনগুলো এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে নয়। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কতগুলি? একটি। তাহলে আলফা হাইড্রোজেন যত বেশি হয় তার স্টেবিলিটি বেশি হয়। তাহলে এখানে আলফা হাইড্রোজেন কম মানে এটা খুবই আনস্টেবল। তো যে সমস্ত কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কম থাকে সে কি করে? নিজেকে সাজাতে চেষ্টা করে, নিজেকে পুনরায় সুসজ্জিত করার চেষ্টা করে, যাতে করে তার আলফা হাইড্রোজেনের সংখ্যাটা বাড়তে পারে। তো কিভাবে এটা সুসজ্জিত করে? মন দিয়ে দেখো। এই কার্বোক্যাটায়ন তখন তাকায় কার দিকে? কার্বোক্যাটায়ন তাকায় তার পাশের কার্বনের দিকে এবং তাকিয়ে দেখে যে তার পাশের কার্বনে আর কে কে আছে। তো এই কার্বোক্যাটায়ন পাশের কার্বনের দিকে তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখছে যে ওর পাশে যে কার্বন আছে, আলফা কার্বন, সেখানে একটা হাইড্রোজেন আছে আর দুটো CH3 গ্রুপ আছে। এবং তখন কি করে ওই কার্বোক্যাটায়ন এই ওর পাশে যে কার্বন আছে তার সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত আছে তাদেরকে মাথায় হাত বুলিয়ে বলে, তোমাদের মধ্যে যে কেউ আমার কাছে আসলে আমাদের যে নতুন একটা যৌগ তৈরি হবে, নতুন একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, তার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি হবে। এই বলে নানান প্রলোভন দেখায় এই গ্রুপগুলোকে। ওই গ্রুপগুলো তখন কি করে এখান থেকে খুলে এসে ওই কার্বোক্যাটায়নে যুক্ত হয়। এই চলে এলো। খুলে এসে কি হয়? ওই কার্বোক্যাটায়নে যুক্ত হয়। কিরকম? এই হাইড্রোজেনটা তখন প্রথমে যাচ্ছে, গিয়ে বলছে দেখি কি হয়। তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে খুলে এখানে চলে গেলে কি হলো? CH3 এই জায়গায় CH3, এখানে প্লাস। তো যখন এই হাইড্রোজেনটা এখানে চলে গেল, তখন এই চলে গেল মানে কি? এই কার্বন হাইড্রোজেনের বন্ডের ইলেকট্রনগুলোকে নিয়ে চলে গেল। তখন এই কার্বনের উপরে পজিটিভ চার্জ তৈরি হলো, CH2টা হয়ে গেল CH3। এবং তখন যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে গেল, তখন সে দেখছে যে না, যে নতুন কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেই কার্বোক্যাটায়নের মধ্যে তো আলফা হাইড্রোজেনের সংখ্যা এখন কটা? তোমরাই বলো। আলফা হাইড্রোজেনের সংখ্যাটা 9টা। এই তিনটি। এখন আলফা কার্বন কোনগুলো হয়ে গেছে? এটা, এটা, এটা। তাহলে আলফা হাইড্রোজেন কটা হয়ে গেল? আলফা হাইড্রোজেন হয়ে গেল 9টা। ক্লিয়ার? আলফা হাইড্রোজেন কটা হয়ে গেল? আলফা হাইড্রোজেন হয়ে গেল 9খানা। তাহলে অবশ্যই এটা অপেক্ষার স্টেবিলিটি বেশি। তাহলে এটাকেই বলে পুনর্বিন্যাস। যা ছিল তাই। চারটে কার্বন ছিল, 4টে কার্বনই আছে। হাইড্রোজেন 3 3 6 2 8 1 9, 9টা হাইড্রোজেন ছিল, 9টা হাইড্রোজেনই আছে। 9টা হাইড্রোজেন ছিল, 9টা হাইড্রোজেনই আছে। যা ছিল তাই আছে। শুধু নিজেকেও কি করলো? পুনর্বিন্যাস করলো। অর্থাৎ কেন করলো? কারণ আলফা হাইড্রোজেন বাড়ানোর জন্য। কেন আলফা হাইড্রোজেন বাড়বে? কারণ আলফা হাইড্রোজেন বাড়লে স্টেবল হবে কার্বোক্যাটায়ন। কারণ সবাই চায় স্টেবল হতে। আমি চাই, তুমি চাও, পৃথিবীর সবাই চায় স্টেবল হতে। কেউ চায় না যে সে আনস্টেবল থাক। তাই কার্বোক্যাটায়নও তার ব্যতিক্রম নয়। কার্বোক্যাটায়নও চায় সে স্টেবল হোক। বোঝা গেল কি বললাম? চলো আরো একটা। এই উদাহরণগুলো ডিরেক্টলি আমাদের থার্ড সেমিস্টারে আসবে। কার্বোক্যাটায়নকে পুনর্বিন্যাস করতে হবে। ধীরে ধীরে বুঝতে পারবে আমরা কোথায় এগুলো করব। তোমরা যা জেনে রাখো যে এরকম থাকলে এইরকম করব। ঠিক আছে? এইবার দেখো, CH3 মনে করো এটা, CH2+, এটা কি হবে? এখান থেকে এই যে কার্বোক্যাটায়ন, দেখো এই কার্বোক্যাটায়নের পাশের কার্বন কোনটা? এইটা। আলফা কার্বন কোনটা? এটা। তাহলে এই আলফা কার্বনের সাথে সবগুলো কি কানেক্টেড? 3টে কার্বন কানেক্টেড। এবার তোমাদের অনেকে যারা একেবারেই দুর্বল সে ভাববে স্যার এই হাইড্রোজেন গুলো যুক্ত আছে না, এই হাইড্রোজেন গুলো এই কার্বনের সাথে যুক্ত আছে। ওকে, তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি? 0। তার মানে এই কার্বোক্যাটায়ন তো খুবই আনস্টেবল। তখন কি করে এই কার্বোক্যাটায়ন? এই CH3 গ্রুপটাকে নিয়ে এই কার্বনে জুড়ে দেয়। দিলে কি হয়? নতুন কার্বোক্যাটায়ন তৈরি হয়, CH3, CH2, CH3। তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি? 3 3 6 2 8টা। তাহলে এই কার্বোক্যাটায়নটা আলফা হাইড্রোজেন ছিল 0, কোনো আলফা হাইড্রোজেনই ছিল না। তাই কার্বোক্যাটায়ন নিজেকে রিঅ্যারেঞ্জ করে, নিজেকে পুনর্বিন্যাস করে এমন একটি কার্বোক্যাটায়ন তৈরি করলো যার আলফা হাইড্রোজেন হয়ে গেল 8টা। তাহলে স্টেবিলিটি তাহলে বেড়ে গেল।
আই থিঙ্ক ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে কিভাবে কার্বোকাটা নিজেকে পুনর্বিন্যাস করে। এবার তোমার মনে হতে পারে যে স্যার এই হাইড্রোজেনটা না গিয়ে CH3টাকে নিতে পারতো, হ্যাঁ নিতে পারতো। নিলে যে যৌগ তৈরি হতো, এই CH3 গ্রুপটা যদি এখানে আসতো তাহলে কি তৈরি হতো, CH3 CH এখানে প্লাস, আর এখানে হয়ে যেত কি CH2 CH3। তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলি হয়ে যেত, 3 3 6 ছটা। তাহলে কোনটা বেশি স্টেবল হতো, হাইড্রোজেন আসলে না CH3 আসলে? অবশ্যই হাইড্রোজেন আসলে। তাহলে বেশি স্টেবল হতে চাইবে যৌগ, সেই জন্য এটা আমাদের কি, এটা আমরা নেব না, আমরা হাইড্রোজেনটাকে শিফট করাবো, এটা আমরা নেব না। এবং শিফট করানো মানে কি, মাইগ্রেট করানো বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এবং সবসময় মনে রাখবে যেখানে যদি কোথাও হাইড্রোজেন শিফট করার সম্ভাবনা থাকে, কার্বোকার্বনের পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে অবশ্যই হাইড্রোজেনটা যাবে। হাইড্রোজেন গেলে হাইড্রোজেনের মাইগ্রেটিং পাওয়ার অনেক বেশি, হাইড্রোজেন পুনর্বিন্যাস করার পাওয়ার অনেক বেশি, কারণ হাইড্রোজেন পুনর্বিন্যাস হলে আলফা হাইড্রোজেনের সংখ্যা সবসময় বেশি হয়। ওকে, তো চলো এই দুটো উদাহরণ আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। তো আরো একটা উদাহরণ যদি আমরা নিই, সেটা নিলে খুব একটা ক্ষতি হবে না আমাদের পড়াশোনায়। মনে করো এটা একটা কার্বোক্যাটায়ন কোথাও তৈরি হয়, রাইট? আলফা হাইড্রোজেন কটা? দুটো। এই হাইড্রোজেনটা যদি এখানে আমরা শিফট করাই, এই হাইড্রোজেন যদি আমরা এখানে শিফট করাই তাহলে কি হবে, CH3 এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে CH3। তাহলে দেখো এখানে আলফা হাইড্রোজেন কটা ছিল, আলফা হাইড্রোজেন ছিল তিনটি, সরি দুটিই তো ছিল, দুটি, এই দুটি আলফা হাইড্রোজেন, কার্বোকার্বনের পাশের কার্বন আলফা। এখন এই হাইড্রোজেনটা এখানে চলে যাওয়ার ফলে এই জায়গায় কার্বোকার্বন তৈরি হয়েছে, এখন আলফা কার্বন হয়ে গেছে এই দুটো। তাহলে আলফা হাইড্রোজেন কতগুলি, কটি? তাহলে অবশ্যই এই ধরনের কার্বোকার্বন যদি কোথাও আমরা দেখতে পাই রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়েছে, তাহলে আমরা তাদেরকে কি করব, পুনর্বিন্যাস করব স্টেবল হওয়ার জন্য। এবার স্টেবল হওয়ার পরে কি হবে সেটা ক্লাসে বুঝতে পারবে। এখন জাস্ট দেখো যে আমরা সবসময় চেষ্টা করব কার্বোকাটায়নের আলফা হাইড্রোজেনকে বৃদ্ধি করার। কোন কোন কার্বোকাটায়নের আলফা হাইড্রোজেনকে আমরা সাধারণত বৃদ্ধি করতে পারবো, আমাদের ক্লাস 12 যে টপিকগুলো আছে, এটা একটা 12 যে টপিকগুলো আছে তার মধ্যে এটা একটা নাম্বার 1, এইটা আমরা দেখতে পাবো, এর বাইরে দেখতে পাবো না। এটা একটা ক্লাস 12 এর কথা যদি বলি, দুটো, এবং এটা একটা, এই তিনটে পরীক্ষায় এই তিনটে কার্বোকাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস দরকার হবে। চলো নেক্সট আমরা টপিকে চলি। মুক্তমূলক তো আগে বলে দিলাম, সমবিভাজনের ফলে তৈরি হয় মুক্তমূলক। মনে করো দেখো কিরকম ভাবে, এভাবে মনে করো সিএল এর বন্ধনে দুখানা ইলেকট্রন ছিল, একটা চলে আসলো এদিকে সমবিভাজনের ফলে। তাহলে সমবিভাজনের ফলে যেগুলো তৈরি হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি মুক্তমূলক। সমবিভাজনের ফলে যেগুলো তৈরি হয় তাদেরকে আমরা কি বলি, মুক্তমূলক। এবং তাদের উপরে সবসময় দেখবে একটা করে ইলেকট্রন আছে। মনে করো CH3 বা CH4 মুক্তমূলক। কিভাবে তৈরি হবে, এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে দুখানা ইলেকট্রন আছে, একটা যদি এদিকে আসে একটা যদি এদিকে আসে, কি হবে, CH3 এর উপরে একটা মুক্তমূলক, হাইড্রোজেনের উপরে একটা মুক্তমূলক। অর্থাৎ বন্ধনে আবদ্ধ দুখানা ইলেকট্রনকে আমরা যদি সমান দুইভাবে ডিভাইডেড করে দিই তখন কি তৈরি হবে, মুক্তমূলক তৈরি হবে। আর সাধারণত মুক্তমূলক তৈরি হয় সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলো যেখানে পড়ে সেখানে মুক্তমূলক তৈরি হয়। ঠিক আছে, আমরা সব ডিটেলস ক্লাসে পড়বো, এখন যা সেটা শুনে রাখতে পারো। সূর্যের আলো যেখানে পড়ে, কোনো যৌগের উপরে যদি সূর্যের আলো পড়ে মানে সেখানে কি হয়, সমবিভাজন হয়। বা তাপ দিলে কি দিলে, হিট দিলে বন্ধনের সমবিভাজন ঘটে, হিট দিলে বন্ধনের সমবিভাজন কিন্তু ঘটে। ওকে, চলো তাহলে সমবিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়। শুরুতে বলেছিলাম রেজোনেন্স। দেখো রেজোনেন্সের হিউজ গল্প, আমি আমাদের অ্যাপে বা আমি লাইভ ক্লাসও নিয়েছিলাম ইউটিউবে। রেজোনেন্সের উপরে আমি 3টে ক্লাস করিয়েছি, অলমোস্ট 1.5 ঘন্টা করে। তাহলে বুঝতে পারছো কত বড় ক্লাস। সেহেতু আমরা এখন তো সেই রেজোনেন্সের ব্যাপারটায় যাব না, আমরা জাস্ট এখানে একটা ছোট্ট করে জানবো যে তোমাকে পরীক্ষায় কি করতে হবে। পরীক্ষার প্রশ্নে বা যখন তুমি ক্লাস 12 এর পড়া শুরু করবে তখন তোমাকে চিনতে হবে যে কোন যৌগের রেজোনেন্স আছে, কোন যৌগের রেজোনেন্স নেই। এইটুকু তোমাকে আঁকতে দেবে না, কেউ রেজোনেন্স ড্র করতে দেবে না। রেজোনেন্সের ড্র করতে হয়, একটা যৌগের রেজোনেন্স ঘটলে তার ভিন্ন ভিন্ন স্ট্রাকচার হয়, সেগুলোকে তোমাকে আঁকতে হয়। সেটা কিন্তু তোমাকে কেউ আঁকতে দেবে না, কেউ ড্র করতে দেবে না। রেজোনেন্স হচ্ছে কি হচ্ছে না, একটা যৌগের মধ্যে রেজোনেন্স আছে না নেই, এই যৌগটা রেজোনেন্স করবে কি করবে না, এইটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার হয়ে গেল উত্তর।
ঠিক আছে, তো আমরা ড্র করার দিকে যাবো না, ড্র করতে গেলে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে, বোঝা গেল কি বললাম? তো চলো আমি তোমাদেরকে জাস্ট রেজোনেন্স কোন কোন যৌগে থাকবে সেটাকে আমরা একটু বলবো। আর এই রেজোনেন্স বুঝতে গেলে তোমাকে সিগমা বন্ড এবং পাই বন্ডের একটা কনসেপ্ট থাকতে হবে, সেটা একটু বলে দিই। মনে করো তোমার কাছে একটি যৌগ আছে ইথিলিন, কি আছে? ইথিলিন। তাহলে তোমরা এটা মনে রেখো, হয়তো অনেকে জানো, সিঙ্গেল বন্ড, এক বন্ধন যদি থাকে, কোথাও যদি এক বন্ধন থাকে সেটা বলা হয় সিগমা। দ্বিবন্ধন যদি থাকে সেখানে একটা সিগমা একটা পাই। আর ত্রিবন্ধন যদি থাকে, ত্রিবন্ধন যদি কোথাও থাকে তাহলে 1 সিগমা 2 পাই, এটা যেন মনে থাকে। এক বন্ধন থাকলে সিগমা, দুই বন্ধন থাকলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, আর ত্রিবন্ধন থাকলে একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড। তাহলে এই রেজোনেন্স হতে গেলে যৌগের মধ্যে পাই বন্ড অবশ্যই থাকতে হবে। ওকে, রেজোনেন্স হতে গেলে যেমন মনে করো আমাদের যেগুলো প্রয়োজন হবে সেই সমস্ত উদাহরণই আমরা নেব। মনে করো এটা বেঞ্জিন, এই বেঞ্জিনটুকু তো তোমাকে জানতে হবে। তাহলে বেঞ্জিনের মধ্যে দেখো ডবল বন্ড আছে মানে এখানে একটা পাই বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে মানে এখানে একটা সিগমা বন্ড আছে, এখানেও একটা পাই বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড, এখানে পাই বন্ড, এখানে সিগমা বন্ড। তাহলে যদি কোনো যৌগে সিগমা পাই সিগমা পাই সিগমা পাই এরকম ভাবে যদি অল্টারনেট করে থাকে তাহলে আমরা বলবো সেই যৌগের মধ্যে রেজোনেন্স আছে। এই ঘটনাটিকে বলে কনজুগেশন। রেজোনেন্সের 3-4টে শর্ত আছে, যে বদ্ধ যৌগ না হতে পারে, কনজুগেশন থাকতে হবে, অর্থাৎ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই এরকম ভাবে যৌগটির মধ্যে অল্টারনেট করে বন্ড থাকতে হবে, যৌগটিকে প্ল্যানার হতে হবে, সমতলিক হতে হবে। কি বললাম বোঝা গেল? তো যাই হোক, আমরা অত কিছুতে না গিয়ে আমাদের 1 নম্বর কোন একটা যৌগের মধ্যে যদি আমি দেখি সিগমা পাই কনজুগেশন আছে তাহলে রেজোনেন্স হবে। তার মানে যেমন কি বেঞ্জিনের মধ্যে দেখো সিগমা পাই সিগমা অল্টারনেট করে বন্ধন আছে, তার মানে এর রেজোনেন্স করবে। 2 নম্বর, যদি কোনো যৌগে নেগেটিভ চার্জ থাকে তারপরে সিগমা তারপরে পাই সিগমা এরকম ভাবে অল্টারনেট থাকে, তাহলে দেখো নেগেটিভ চার্জ থাকলে তারপরে কিন্তু সিগমা থাকতে হবে, নেগেটিভের পরে পাই থাকলে কিন্তু হবে না। তাহলে কিরকম, মনে করো আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি এখানে, যেগুলো আমাদের ক্লাস 12-এ চোখের সামনে ঘুরবে। ধরো ও মাইনাস ফেনক্সাইড আয়ন, তাহলে নেগেটিভ চার্জ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই সিগমা সিগমা বন্ড, নেগেটিভ চার্জ সিগমা বন্ড পাই বন্ড সিগমা বন্ড। আমি বলে দিয়েছি সিগমা পাই কি, সিঙ্গেল বন্ড মানে সিগমা, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, তার মানে কি নেগেটিভ চার্জ সিগমা তারপরে পাই বন্ড আছে, তারপরে সিগমা পাই সিগমা রয়েছে, তার মানে কি রেজোনেন্স করবে। 3 নম্বর, যদি কোথাও লোন পেয়ার থাকে, লোন পেয়ার তারপরে সিগমা তারপরে পাই তারপরে সিগমা তারপরে পাই সিগমা যদি অল্টারনেট করে থাকে রেজোনেন্স করবে। যেমন কি ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন দেখো ক্লোরিনের লোন পেয়ার, তারপরে কি সিগমা তারপরে পাই সিগমা সিগমা আছে না, লোন পেয়ারের পরে সিগমা পাই কনজুগেশন আছে, রেজোনেন্স করবে। আচ্ছা 4 নম্বর, মুক্তমূলক সিঙ্গেল ইলেকট্রন, এতক্ষণ ধরে বলছিলাম মুক্তমূলকের পরে যদি সিগমা তারপরে পাই তারপরে সিগমা তারপরে পাই সিগমা থাকে তাহলে সেই যৌগের মধ্যে রেজোনেন্স হবে। রেজোনেন্স মানে কি হলো, যৌগের মধ্যে পাই ইলেকট্রনের বিচরণকে রেজোনেন্স বলে। দেখো এত শর্টকাটে বলা যাবে না, আমি চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে তোমাদের সম্পূর্ণ বেসিকটা বলে দেওয়ার, কি কি লাগবে সেগুলো তোমরা জাস্ট মনে রাখবে যে মুক্তমূলকের পরে যদি সিগমা থাকে তারপরে যদি পাই থাকে তারপরে সিগমা থাকে রেজোনেন্স হবে। কিরকম মনে করো এটা, মুক্তমূলক, একটা ইলেকট্রন কোনো পরমাণুর উপরে থাকে মানে সেটা মুক্তমূলক। তাহলে মুক্তমূলক সিগমা পাই এটা কি সিঙ্গেল বন্ড সিগমা এই যে পরপর যদি থাকে তাহলে এটা কি করবে, রেজোনেন্স করবে। ঠিক আছে, রেজোনেন্স শুধু আমাদের জানতে হবে রেজোনেন্স করবে কি করবে না, তাহলেই আমরা বুঝে যাব যে বিষয়টি কি হচ্ছে। চলো রেজোনেন্স 4 নম্বর হয়ে গেল। এছাড়া আরো একটা হয়, 5 নম্বরটা উপরে লিখি, পজিটিভ চার্জ তারপরে সিগমা তারপরে পাই সিগমা পাই যদি থাকে, মনে করো এইরকম
CH2 প্লাস। তাহলে পজিটিভ চার্জ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই। যদি পজিটিভ চার্জ সিগমা পাই সিগমা পাই সিগমা পাই যদি পরপর থাকে তাহলে কি করবে? সে রেজোনেন্স করবে। রেজোনেন্স করবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই 5টা কন্ডিশন যদি যৌগের মধ্যে আমরা দেখতে পাই, এবং উদাহরণ দিলাম একটা, দুটো, তিনখানা, চারখানা, 5টা উদাহরণ আমি দিয়েছি, এগুলোর মধ্যে কি হবে? রেজোনেন্স হবে। ঠিক আছে, চলো এইবার দেখো রেজোনেন্স প্রভাব মানে কি বলবো, এটা অসম্ভব লেভেলের ইম্পর্টেন্ট। রেজোনেন্স প্রভাব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি এই রেজোনেন্স প্রভাব ছাড়া বিক্রিয়া করতেই পারবে না। অ্যারোমেটিক রিং এর বিক্রিয়া, বেঞ্জিন রিং এর বিক্রিয়া তুমি রেজোনেন্স প্রভাব ছাড়া করতেই পারবে না। ফেনলের বিক্রিয়া, অ্যানিলিনের বিক্রিয়া, অ্যালডিহাইডের বিক্রিয়া, কিটোনের বিক্রিয়া তুমি করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই রেজোনেন্স প্রভাব কি। তাহলে রেজোনেন্স প্রভাব একটু শর্টকাটে বলি। আগে রেজোনেন্সটা তোমাকে বলি, দেখো এই বলবো না ভেবেছিলাম কিন্তু বলি। দেখো আমি শুরু করছি ক্লোরোবেঞ্জিন নিয়ে, মন দিয়ে শোনো, আশা করছি বুঝতে পারবে, আশা করছি বুঝতে পারবে। এটাকে ক্লোরোবেঞ্জিন বলে। বেঞ্জিনে ক্লোরিন থাকলে তাকে ক্লোরোবেঞ্জিন বলে। উপরে এই যে 6টা ডট মানে কি? লোন পেয়ার আছে। কিভাবে? ক্লোরিনের বাইরে 7খানা ইলেকট্রন, তার মধ্যে একটা বেঞ্জিনের কার্বনের সাথে বন্ড করেছে, আর এই বাকি 6টা ইলেকট্রন পড়ে আছে। তাহলে লোন পেয়ার আছে যৌগের মধ্যে। তারপরে সিগমা বন্ড পাই বন্ড, সিগমা বন্ড পাই বন্ড, সিগমা বন্ড পাই বন্ড, রেজোনেন্স করবে। মন দিয়ে শোনো, মন দিয়ে। রেজোনেন্সের বাংলা অর্থ হলো পাই ইলেকট্রনের বিচরণ। যদি কোনো যৌগের মধ্যে পাই বন্ড থাকে এবং তার সাথে সাথে তো অবশ্যই পাই ইলেকট্রন থাকবে, সেই পাই ইলেকট্রনগুলি যদি যৌগের মধ্যে ঘোরে ভ্রাম্যমান হয় তাহলে আমরা তাকে বলবো যৌগের মধ্যে রেজোনেন্স হচ্ছে। আর এই পাই ইলেকট্রন যদি ঘোরে বেঞ্জিন বলয়ের মধ্যে বা যৌগের মধ্যে, তার ফলে ওই যৌগের মধ্যে কি কি চেঞ্জেস হয়, সেই প্রভাবের ফলে যৌগের মধ্যে কি কি চেঞ্জেস হয়, সেটাই হলো রেজোনেন্স প্রভাব। রাইট? তাহলে আমরা এবার দেখবো যে কিভাবে ঘোরে। দেখো এইখানে কি আছে? ক্লোরিনের উপরে 2খানা ইলেকট্রন আছে। আর আর 2খানা ইলেকট্রন, দুটো ইলেকট্রন মানে হলো কি? একটা বন্ধন তৈরি করা। দুটো ইলেকট্রনের ক্ষমতা আছে একটা বন্ধন তৈরি করার। তাহলে এই রেজোনেন্স এভাবেই হয় যে এই 2খানা ইলেকট্রন কি হয়, ও তার পরের সিগমা বন্ডে চলে আসে। তাহলে লোন পেয়ার সিগমা পাই কোনো যৌগে যদি থাকে, তাহলে সেই লোন পেয়ার দুটো শিফট করে কোথায়? সিগমা বন্ডের উপরে। ক্লিয়ার? এবারে যে সিগমা বন্ডের উপরে যদি শিফট করে, তখন এই পাই বন্ডের ইলেকট্রনগুলো পাশের কার্বনে চলে আসলে কেমন হয়ে যাবে? কেমন হয়ে যাবে আসলে? আসলে কেমন হয়ে যাবে? এইটা হয়ে গেল এখানে ডবল বন্ড, এখানে হয়ে গেল সিএল, আর এই জায়গায় প্লাস চার্জ, এখানে হয়ে গেল মাইনাস, এটা ডবল বন্ড। এটা বোঝা গেল এই বিষয়টা? না গেল না? এই লোন পেয়ার দুটো এই বন্ডে চলে এসছে, তার মানে কি? এই লোন পেয়ার দুটো এখানে বন্ড করেছে। তার মানে এই লোন পেয়ার দুটো বন্ড করেছে মানে ক্লোরিন তার 2খানা ইলেকট্রনকে কি করেছে? হারিয়ে ফেলেছে। ক্লোরিন তার 2খানা ইলেকট্রনকে ও হারিয়ে ফেলেছে। তাহলে ক্লোরিন যদি তার 2খানা ইলেকট্রনকে হারিয়ে ফেলে, তাহলে ক্লোরিনের উপরে কি চার্জ হবে? পজিটিভ চার্জ হবে। তাই ক্লোরিনের উপরে আমি পজিটিভ চার্জ দিয়েছি। যেই এই লোন পেয়ার দুটো ক্লোরিন আর এই বেঞ্জিনের এই পয়েন্টে কার্বন আছে, এই পয়েন্টে কি আছে? কার্বন আছে। এই প্রত্যেকটা পয়েন্টে কার্বন, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে কার্বন। তাহলে এই কার্বন আর ক্লোরিনের মাঝখানে যেই ডবল বন্ড তৈরি হলো, তাহলে ক্লোরিনের উপরে পজিটিভ চার্জ হলো, এবং এই ডবল বন্ড তৈরি হওয়ার ফলের সঙ্গে সঙ্গে কার্বনের পাশে যে পাই বন্ড ছিল, ওই পাই বন্ডের ইলেকট্রনগুলো চলে আসলো কোথায়? এখানে। তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে তৈরি হলো। মানে এই নেগেটিভ, কেন এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো? কারণ ইলেকট্রন চলে আসছে এখানে, তাই নেগেটিভ চার্জ। এবার এই নেগেটিভ চার্জ কোথায় চলে আসছে? আবার তার পরের সিগমা বন্ডে আবার এই ইলেকট্রনটা চলে যাচ্ছে। এই 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 অ্যারোটা দেখাচ্ছে মানে কি? এখান থেকে যে ডবল বন্ড আছে তার মধ্যে একটা সিগমা একটা পাই বন্ড আছে। এই অ্যারোটা দেখানোর মানে হলো পাই ইলেকট্রনগুলো এই কার্বনের উপরে চলে আসছে। তাহলে এখানে প্লাস, এখানে হয়ে গেল একটা ডবল বন্ড, এই জায়গায় মাইনাস, এটা এখানে। সিমিলার ওয়েতে এই মাইনাসটা আবার চলে যাচ্ছে এখানে, এই বন্ডের ইলেকট্রন চলে যাচ্ছে এখানে। এলে কি হবে? নেগেটিভ চার্জ। আবার নেগেটিভ চার্জ মানে কি? 2খানা ইলেকট্রন। পাই বন্ডের তো 2টো ইলেকট্রন ছিল, সিগমা বন্ডে 2টো ইলেকট্রন, পাই বন্ডেও 2টো ইলেকট্রন। পাই বন্ড থেকে যে 2খানা ইলেকট্রন এখানে এসেছে, তাহলে মাইনাস হয়েছে। তাহলে মাইনাস মানে কি? 2খানা ইলেকট্রন। সেই 2খানা ইলেকট্রন এখানে চলে গেল, সেই 2খানা ইলেকট্রন এখানে চলে গিয়ে এই জায়গায় মাইনাস হলো। এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, সিএল এখানে প্লাস, এই। এবার এই মাইনাসটা চলে আসলো এখানে, এই বন্ডের ইলেকট্রন চলে গেল এখানে। যাওয়ার ফলে কি হয়ে গেল?
এটা যেমন ছিল তেমন, এটা এখানে, এটা এখানে। দেখো প্রথম যৌগ প্রথম যৌগ প্রথম যৌগ আর শেষ যৌগের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই পার্থক্যটা কি? প্রথম যৌগ এবং শেষ যৌগের মধ্যে যে পার্থক্য দেখতে পাচ্ছি, দেখো এখানে পাই বন্ডগুলো যেখানে ছিল, এখানে পাই বন্ডগুলো তার অল্টারনেট পজিশনে আছে। তার মানে কি, এই লোন পেয়ার তারপরে সিগমা, এই লোন পেয়ার তারপরে সিগমা, তারপরে পাই, তারপরে সিগমা পাই সিগমা, এই অল্টারনেট করে থাকার কারণে ওই যৌগটি রেজোনেন্স সংগঠিত করেছে, এবং এই রেজোনেন্স সংগঠিত করার ফলে বেঞ্জিন বলয়ের মধ্যে পাই ইলেকট্রনগুলো তার পজিশনকে চেঞ্জ করেছে। এখানে পাই বন্ড যেখানে ছিল এর উল্টো দিকে চলে এসছে, এটা চলে এসছে এর উল্টো দিকে, এটা চলে গেছে এর উল্টো দিকে, রাইট? তাহলে লাস্ট ফাইনাল যৌগটি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে রেজোনেন্স কি, এখানে যৌগটি কি করেছে। ফাইনাল যৌগটি দেখে আমরা বুঝতে পারছি, যে এখানে কি করেছে, এখানে এখানে পাই ইলেকট্রনগুলো দেখো ঘুরেছে যৌগের মধ্যে, দেখো ধীরে 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 ঘুরেছে। তাহলে এটাকে রেজোনেন্স বলে। এবার এর ফলে কি ঘটনা ঘটলো, আমরা যদি সমস্ত স্ট্রাকচারগুলিকে একসঙ্গে বোঝাবার চেষ্টা করি, এটা হচ্ছে সমতুল্যের চিহ্ন, আমরা যদি সমস্ত স্ট্রাকচারগুলোকে যদি আমরা একসঙ্গে বোঝাবার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে কার্বন আর ক্লোরিনের মাঝখানে একটা ডবল বন্ড তৈরি হয়েছে, যেটা এই যৌগেতে নেই, এটাতে নেই, বাট মাঝখানে তিনটে আছে। তার মানে কি, ওখানে একটা অদৃশ্য ডবল বন্ড আছে। আর এই পজিশনে এই পজিশনে এই পজিশনে একবার নেগেটিভ চার্জ হয়েছে, এই পজিশনে একবার নেগেটিভ চার্জ হয়েছে, এই পজিশনে একবার নেগেটিভ চার্জ হয়েছে। তার মানে এটা হলো নেগেটিভ চার্জ, এখানে একটা, এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ। এই চিহ্নগুলোর মানে কি, এই চিহ্নগুলোর মানে হলো এখানে নেগেটিভ চার্জ আছে। এই চিহ্নর মানে কি, নেগেটিভ চার্জ তো আছে এবং আংশিক, এই যে এই চিহ্নটা মানে কি ডেল্টা, এটাকে কি বলে ডেল্টা, আংশিক নেগেটিভ চার্জ। আংশিক কেন, কারণ দেখো নেগেটিভ চার্জটা এই স্ট্রাকচারে আছে বাট এটাতে আর নেই। তার মানে কি, কিছুক্ষণ সময়ের জন্য, অল্প সময়ের জন্য নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল। তার মানে আমাকে মনে রাখতে হবে যে বেঞ্জিন বলয়ের মধ্যে যদি ক্লোরিন উপস্থিত থাকে, তাহলে বেঞ্জিনের এই পজিশনগুলোতে নেগেটিভ চার্জ তৈরি হয়। আর অল্টারনেট পজিশনগুলোতে কি চার্জ তৈরি হবে, অল্টারনেট পজিশনগুলোতে পজিটিভ চার্জ তৈরি হবে। এবার এই পজিশনগুলোকে কি বলে, এটাও আমাদের একটু জেনে রাখতে হবে। এই পজিশনগুলিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পজিশনটাকে বলে, এই ক্লোরিন, এই বেঞ্জিন বলয় নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস 12 এর। বেঞ্জিন বলয়ের যে কার্বনে এই ক্লোরিন যুক্ত আছে, তার পাশের কার্বনকে বলে অর্থ কার্বন, তার পরের কার্বনটাকে বলে মেটা কার্বন, তার পরেরটাকে বলে প্যারা কার্বন। তার এদিক থেকে আমরা যদি বলি এটাও অর্থ, আর এটাও যদি আমরা বলি এটা কি মেটা। তাহলে বোঝা গেল, ক্লোরিন বা অন্য কোনো গ্রুপ, যে কোনো ফাংশনাল গ্রুপ বেঞ্জিনে যদি যুক্ত থাকে, তার পাশের কার্বনকে বলে অর্থ, তার পরেরটাকে বলে মেটা, তার পরেরটাকে বলে প্যারা, এদিক থেকেও অর্থ মেটা প্যারা। তাহলে কোথায় কোথায় নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, অর্থ এবং প্যারা পজিশনে। তাই ক্লোরিনকে আমরা কি বলবো, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তাহলে ক্লোরিনকে আমরা কি বলবো, তাহলে আমাকে ক্লাস 12-এ যেহেতু তুমি ক্লাস 12-এ উঠতে চলেছো, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কারা কারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তাহলে কারা কারা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, ক্লোরিন। আচ্ছা স্যার, ক্লোরিন ছাড়া কি আর অন্য কেউ হয় না, হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। যাদের মধ্যে লোন পেয়ার আছে, যে সমস্ত ফাংশনাল গ্রুপের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং তারা বেঞ্জিন বলয়ের সাথে রেজোনেন্স যদি করে, তাহলে সেই সমস্ত সকল ফাংশনাল গ্রুপ হবে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে ক্লোরিনের সাথে আর কে কে হবে, ব্রোমিন হবে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, আয়োডিন হবে, OH হবে কারণ অক্সিজেনের লোন পেয়ার থাকে, আর কে হবে, NH2 হবে, অ্যানিলিন হবে, আর কে হবে, ইথার হবে। আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই আমরা আপাতত করছি। তাহলে OH, NH2, OCH3, আয়োডিন, ব্রোমিন,
ক্লোরিন, এরা প্রত্যেকে কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ মানে কি, এই গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ তৈরি করে, তাই এদেরকে আমরা কি বলবো, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ জেনে আমাদের লাভ কি, কারণ আমরা যখন কোনো বিক্রিয়া ঘটাবো, আমরা যখন কারোর সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, কোনো পজিটিভ চার্জের সাথে, মনে করো ক্লোরোবেঞ্জিনের সাথে কোনো পজিটিভ চার্জের বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে ওই ক্লোরোবেঞ্জিনের সে কোথায় যুক্ত হবে, তাহলে আমাকে আগে থেকে জেনে রাখতে হবে যে ক্লোরোবেঞ্জিনের কোথায় কোথায় নেগেটিভ চার্জ আছে, অর্থ আর প্যারাতে। তাহলে কোনো পজিটিভ চার্জ যদি ক্লোরোবেঞ্জিনের সাথে বিক্রিয়া করে, সে তাহলে অর্থ এবং প্যারাতে গিয়ে যুক্ত হবে। কোনো নেগেটিভ চার্জ যুক্ত কাউকে যদি ক্লোরোবেঞ্জিনের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে সে মেটা পজিশনে যুক্ত হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যখন আমরা করব অনেক সুবিধা হবে। তাহলে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কাদের বলে বোঝা গেল। এবং এই অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলিকে বলা হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কিরকম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ? চলো এটা এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নিয়ে আমি এখন আলোচনা করব না, কারণ জাস্ট ক্লাস 12 এর রিলেটেড আলোচনা হচ্ছে। আচ্ছা, এইবার দেখো, এইবার আর একটা হয় কি না, মেটা নির্দেশক গ্রুপ। কি নির্দেশক গ্রুপ? মেটা নির্দেশক। কারা মেটা নির্দেশক? যাদের মধ্যে পাই বন্ড আছে। কিরকম? বেঞ্জিন বলয়ের মধ্যে মনে করো সি ট্রিপল বন্ড এন, সায়ানাইড। বেঞ্জিনের মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? সায়ানাইড। আমি আর রেজোনেন্স থাকবো না, জাস্ট তোমরা সিমিলার ওয়েতে বুঝে নেবে, যেটা আগেরটা বললাম। সায়ানাইড, এই সায়ানাইডের মধ্যে দেখো একটা পাই বন্ড আছে না? ট্রিপল বন্ড আছে মানে কি, একটা সিগমা দুটো পাই, তাহলে পাই বন্ড আছে। তাহলে যদি কোনো এইরকম ফাংশনাল গ্রুপ যাদের মধ্যে পাই বন্ড উপস্থিত আছে, তারা যদি বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকে, তারা মেটা পজিশনের নেগেটিভ চার্জ তৈরি করে। তারা কোথায় নেগেটিভ চার্জ তৈরি করে? চলো একটা আমি একটা আঁকছি, এখানে একটা স্ট্রাকচার আঁকছি। চলো দেখো, অ্যালডিহাইড গ্রুপ, এর রেজোনেন্সটা কিভাবে হয়? এই পাই বন্ডের ইলেকট্রন উল্টো দিক দিয়ে হয়। পাই বন্ডের ইলেকট্রন এখানে যায়, এটা এখানে চলে যায়, এর রেজোনেন্সটা উল্টো। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে কি সি, এটা হচ্ছে ও মাইনাস, এটা এইচ, এটা ডবল বন্ড, এই জায়গায় প্লাস, এই ডবল বন্ড এই। তার মানে কি, এই বন্ডের ইলেকট্রন এখানে চলে যাচ্ছে, তার মানে কি, এই কার্বন তার ইলেকট্রনটাকে হারাচ্ছে, ফলে এখানে পজিটিভ চার্জ। আবার এটা এখানে চলে যাচ্ছে, তো এরকম ভাবে চলতে থাকবে। এরকম ভাবে যদি চলতে থাকে, আমরা মূল যে বিষয়, যারা অনেকটা দুর্বল, তারা কিরকম ভাবে ভাববে, যদি এভাবে যদি চলতে থাকে, তাহলে এইখানে পজিটিভ চার্জ, একবার এখানে পজিটিভ চার্জ, একবার এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ যদি বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকে, তাহলে কোথায় কোথায় পজিটিভ চার্জ? আগেরটায় যেখানে যেখানে নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, সেখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর অল্টারনেট পজিশনগুলোকে নেগেটিভ চার্জ। তাহলে আমি কি বলেছিলাম, যে যেখানে নেগেটিভ চার্জ তৈরি হবে সেখানে সেটা নির্দেশক গ্রুপ। তাহলে মেটা পজিশন নেগেটিভ চার্জ তৈরি হবে। দেখো, অর্থ আর প্যারাতে পজিটিভ হবে, আবার এইটা এই বন্ড চলে যাবে এখানে, গেলে এখানে পজিটিভ হবে, সরি এখানে পজিটিভ হবে একটা। তাহলে কি বললাম, বোঝা গেল? রেজোনেন্স যদি আমরা আঁকি, তোমরা আঁকার চেষ্টা করবে, যদিও পরীক্ষায় আঁকতে দেবে না। তাহলে আমরা যদি এই অ্যালডিহাইডের রেজোনেন্স আঁকি, আমরা দেখব এই তিনখানা পজিশনে পজিটিভ চার্জ, তাহলে অল্টারনেট পজিশনগুলোতে কি হবে, অল্টারনেট পজিশনগুলোতে নেগেটিভ চার্জ তৈরি হবে মেটা পজিশনে। সেই জন্য মেটা নির্দেশক গ্রুপ। কারা এটা করবে? কারা এই মেটা পজিশনের নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ তৈরি করবে? যাদের মধ্যে পাই বন্ড আছে। যে সমস্ত ফাংশনাল গ্রুপের মধ্যে পাই বন্ড আছে এবং তারা বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকে, তাহলে তারা বেঞ্জিন বলয়ের মধ্যে মেটা পজিশনে। তাহলে কারা তৈরি করবে? যাদের মধ্যে পাই বন্ড আছে। আর কারা অর্থ প্যারা? যাদের মধ্যে লোন পেয়ার আছে। তাহলে পাই বন্ড আছে কাদের? বেঞ্জিনের মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, আচ্ছা বেঞ্জিনের মধ্যে যদি কিটোন গ্রুপ থাকে, বেঞ্জিনের মধ্যে যদি, আমাদের সিলেবাসে যতটুকু আছে সেইগুলো করব। বেঞ্জিনের মধ্যে যদি অ্যাসিড গ্রুপ থাকে, ঠিক আছে, দেখো প্রত্যেকটাতে পাই বন্ড উপস্থিত। দেখো ডবল বন্ড মানে এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানেও একটা পাই বন্ড আছে, এখানে তো পাই বন্ড আছেই। তাহলে কারা কারা মেটা নির্দেশক গ্রুপ? CHO, COCH3 কিটোন, COOH সায়ানাইড। এগুলো করলে আমাদের, আচ্ছা আরেকটা NO2 নাইট্রো, এগুলো করলে আমাদের ক্লাস 12 এর কাজ চলে যাবে। তাহলে
কোনো মেটা নির্দেশক গ্রুপ, সেখানে যদি আমি মনে করো অ্যাসিড, এখানে আমি HNO3 দিলাম, HNO3 দিলে NO2 প্লাস যুক্ত হয়, তাহলে NO2 প্লাস কি পজিটিভ, তাহলে কোথায় যুক্ত হতে চাইবে অ্যাসিডের নেগেটিভ যেখানে আছে সেখানে, এখানে নেগেটিভ আছে, কোথায় নেগেটিভ আছে অ্যাসিড কি নির্দেশক গ্রুপ মেটা নির্দেশক গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ মানে কি মেটা পজিশনে নেগেটিভ, মেটাতে নেগেটিভ চার্জ, তাহলে কোথায় যুক্ত হবে মেটাতে গিয়ে যুক্ত হবে। কি বললাম এই কারণে মেটা নির্দেশক গ্রুপ জানা আমাদের জরুরি। তাই আমি আরো একবার বলে দিচ্ছি, বেনজিন বলয়ে সেই সমস্ত ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকলে তাদেরকে আমরা মেটা নির্দেশক গ্রুপ বলবো যাদের মধ্যে পাই বন্ড উপস্থিত। কারা? অ্যালডিহাইড কিটোন অ্যাসিড সায়ানাইড নাইট্রো। কারা অর্থপ্যারা? অর্থপ্যারাতে নেগেটিভ চার্জ তৈরি করবে কারা? যাদের মধ্যে লোন পেয়ার আছে, যে কোনো হ্যালাইড NH2 আর কি OH এবং OCH3 বা ইথার। বোঝা গেল কি বললাম? তাহলে এটা কিন্তু জানা আমাদের খুবই জরুরি, আমাদের জানা খুবই জরুরি। চলো আর একটা ছোট্ট বিষয় বলে দেবো, মোটামুটি অলমোস্ট বলে দিলাম। আর বিক্রিয়ার কৌশলগুলো জানতে হবে, যে রাসায়নিক বিক্রিয়ার কৌশল। তো রাসায়নিক বিক্রিয়ার কৌশলটা আমি এই ক্লাসের মধ্যে রাখলাম না এই কারণে, কারণ আমি প্রথম চ্যাপ্টার যখন করাবো ভাই আমি একদম ধীরে ধীরে তোমাদেরকে বিক্রিয়ার কৌশল পুনরায় রিপিট করব, আলোচনা করব। যদি কারোর মনে হয় যে আমি খুব ভালোভাবে অর্গানিক কেমিস্ট্রি শিখতে চাই, তোমরা এসো আমাদের অ্যাপে এসো, আমাদের যে প্লে স্টোরে যে ফিজিক্স দাদা অ্যাপ আছে সেখানে আমি ধরে ধরে বিক্রিয়ার কৌশল ক্লাস 11-এ যা যা ছিল সব করাবো। বিক্রিয়ার কৌশল নিয়ে চাপ নেই, তবে যেটা আমি বলছি এটা একবার দেখে নিও ওই ক্লাসে যা যা করালাম। দেখো এবার আমাদের দুটো বিষয় জানতে হবে, একটা হলো ইলেকট্রোফাইল কি, এটা আমাদের জানতে হবে। ইলেকট্রোফাইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইলেকট্রোফাইল শব্দটাকে ভাঙলে হয়, ইলেকট্রোফাইল শব্দটাকে ভাঙলে হয় ইলেকট্রো প্লাস ফাইল। ইলেকট্রোফাইল শব্দটাকে ভাঙলে হয় কি ইলেকট্রোফাইল। ফাইল শব্দটির বাংলা অর্থ হলো, ফাইল শব্দটি এসছে ফিলিক থেকে। কোথা থেকে? ফাইল শব্দটি এসছে ফিলিক থেকে। ফিলিক মানে কি? আসক্তি। ফিলিক মানে কি? আসক্তি। আসক্তি মানে কি? কাউকে ক্রাশ খাওয়া, কারোর প্রতি ক্রাশ খাওয়া, পছন্দ করা, ক্রাশ খাওয়া পছন্দ করা। আর ইলেকট্রো শব্দটি এসছে ইলেকট্রন থেকে। ইলেকট্রো শব্দটি এসছে কোথা থেকে? ইলেকট্রন থেকে। ইলেকট্রন থেকে। ইলেকট্রনের আধান কি? ইলেকট্রনের আধান কি? ঋণাত্মক। তাহলে আর ফাইল শব্দটা এসছে কি ফিলিক থেকে। যে ইলেকট্রন লাভার, ইলেকট্রন লাভারকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রন লাভারকে বলা হয় কি ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে ভালোবাসে সেই তো হলো ইলেকট্রোফাইল। যে ইলেকট্রনকে ভালোবাসে সেই তো হলো ইলেকট্রোফাইল। অর্থাৎ ইলেকট্রনকে ভালোবাসবে কে? ইলেকট্রনের আধান তো নেগেটিভ। ইলেকট্রনকে ভালোবাসবে কে? যার মধ্যে আছে পজিটিভ চার্জ। যার মধ্যে কি আছে? যার মধ্যে আছে পজিটিভ চার্জ। তাহলে তাহলে পজিটিভ চার্জ যুক্ত যে কোনো স্পিসিসকে আমরা কি বলবো? আমরা বলবো ইলেকট্রোফাইল। বা আমরা আরো ভালো করে বলতে পারি পজিটিভ চার্জ মানে কি? যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। পজিটিভ চার্জ মানে যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারাই তো চাইবে তার কাছে ইলেকট্রন আসুক, তারাই তো চাইবে তার কাছে ইলেকট্রন আসুক। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতিযুক্ত স্পিসিসকে আমরা কি বলবো? যার ইলেকট্রনের ঘাটতি আছে। যার ইলেকট্রনের ঘাটতি আছে সে তো চাইবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট এলিমেন্ট, যার ইলেকট্রনের ঘাটতি আছে সে চাইবে ইলেকট্রনের কাছে যাওয়ার। অর্থাৎ যে পজিটিভ চার্জ হতে পারে বা ইলেকট্রনের ঘাটতিও থাকতে পারে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের কনসেপ্ট থাকতে হবে, ইলেকট্রোফাইলের কনসেপ্ট থাকতে হবে। বোঝা গেল? তাহলে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের ঘাটতি বা পজিটিভ চার্জ যুক্ত। আবার এমনটা নয় যে সব পজিটিভ চার্জ যুক্ত যৌগ ইলেকট্রোফাইল হবে, কারণ পজিটিভ চার্জ এবং তার ইলেকট্রনের ঘাটতি থাকতে হবে। যেমন মনে করো Na+, এর কিন্তু পজিটিভ চার্জ আছে বাট এর কিন্তু ইলেকট্রনের ঘাটতি নেই। Na+ মানে এর বাইরে 8টা ইলেকট্রন, ফলে Na+ কিন্তু ইলেকট্রোফাইল নয়। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে এরকম উদাহরণ আমরা কয়েকটা নিয়ে নিই ইলেকট্রোফাইলের উদাহরণ, যেগুলো আমাদের ক্লাস 12 এগুলো লাগবে। NO2+, হ্যাঁ NO2+, NO+, Cl+, ক্লোরোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, আয়োডিনিয়াম আয়ন, I+, ঠিক আছে? এগুলো কি? এগুলো সব ইলেকট্রোফাইল। মেনলি আমাদের NO2+, Cl+, Br+, I+ এগুলোকে লাগবে। চলো তাহলে বোঝা গেল ইলেকট্রোফাইল। তার সাথে সাথে আমাদের আরেকটু বিষয় জানতে হবে, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল শব্দটাকে ভাঙলে হবে নিউক্লিও প্লাস ফাইল। নিউক্লিও মানে হলো নিউক্লিয়াস। নিউক্লিও শব্দটি এসছে নিউক্লিয়াস থেকে। আর ফাইল মানে তো আসক্তি। ফাইল মানে
আসক্তি। তাহলে যে নিউক্লিয়াসকে ভালোবাসে, যে নিউক্লিয়াসকে ভালোবাসে সেই হলো নিউক্লিওফাইল। যে নিউক্লিয়াসকে ভালোবাসে সেই তো নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিয়াসের আধান কি? তোমরা জানো নিউক্লিয়াসের আধান কি? পজিটিভ। তাহলে পজিটিভকে ভালোবাসবে কে? যে নেগেটিভ বা যার কাছে এক্সেস ইলেকট্রন আছে বা যার কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে। তাহলে যাদের অতিরিক্ত ইলেকট্রন আছে সে কি, বা যাদের কাছে নেগেটিভ চার্জ আছে সে কাকে ভালোবাসবে, কাকে পছন্দ করবে? সে নিউক্লিয়াসকে পছন্দ করবে, অর্থাৎ পজিটিভ চার্জকে পছন্দ করবে। অর্থাৎ পজিটিভ চার্জের প্রতি যাদের আসক্তি আছে তারাই নিউক্লিওফাইল। অর্থাৎ পজিটিভ চার্জের প্রতি আসক্তি আছে মানে যাদের কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে তারাই নিউক্লিওফাইল। তাহলে অতিরিক্ত ইলেকট্রন যুক্ত স্পিসিস বা অতিরিক্ত ইলেকট্রন যুক্ত যৌগকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। অতিরিক্ত ইলেকট্রন যুক্ত যৌগকে আমরা নিউক্লিওফাইল বলবো, বা নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াস লাভারকে আমরা কি বলবো? আমরা বলবো নিউক্লিওফাইল। যেমন কারা? মনে করো Cl মাইনাস, Br মাইনাস, OH মাইনাস, CH3OH, দেখো অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, অতিরিক্ত ইলেকট্রন। NH3 অ্যামোনিয়া, নাইট্রোজেনের উপরে অতিরিক্ত ইলেকট্রন আছে। কি বললাম, বোঝা গেল? জল, জল ও নিউক্লিওফাইল, জল ও নিউক্লিওফাইল। তাহলে এবার তোমার মনে হতে পারে যে Cl তো প্লাস একবার লিখলেন, Cl তো Br মাইনাস একবার লিখলেন, তাহলে কোনটা আমরা নেব? দুটোই নেব। ডিপেন্ড করছে, দেখো মানুষের বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার ডিপেন্ড করে তার সামনে কে আছে তার উপরে। টিকার উপর ডিপেন্ড করছে, মানুষের বিহেভিয়ার ডিপেন্ড করছে তার সামনে কে আছে তার উপরে। তোমার সামনে যদি তোমার বন্ধু থাকে তোমার বিহেভিয়ার চেঞ্জ, তোমার সামনে যদি তোমার স্যার থাকে তোমার বিহেভিয়ার চেঞ্জ, তোমার সামনে যদি তোমার বাবা থাকে তোমার বিহেভিয়ার চেঞ্জ। অর্থাৎ তোমার বিহেভিয়ার কেমন হবে, তোমার আচরণটা কেমন হবে, ডিপেন্ড করছে তোমার সামনে কে আছে, তুমি কার সাথে কথা বলছো। সিমিলারলি Cl কখন প্লাস হবে, Cl কখন মাইনাস হবে, সেটা ডিপেন্ড করছে ও কার সাথে বিক্রিয়া করছে, ও কোন কন্ডিশনে বিক্রিয়া করছে তার উপরে ডিপেন্ড করে Cl প্লাস হবে বা মাইনাস হবে। তো এটা আমরা যখন ক্লাসে ডিটেলস আলোচনা করব, বিক্রিয়া কৌশল করব, বিক্রিয়া দেখাবো, তখন বলবো যে কখন Cl প্লাস কখন Cl মাইনাস। এগুলো জানার জন্য তোমাকে অবশ্যই আসতে হবে ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের যা যা বেসিক কথাবার্তা বললাম, আসো দেখো এই ক্লাস 11-এ এত বড় বিষয় হাইড্রোকার্বন পুরোটা তোমাকে পড়া লাগবে, তোমাকে তোমাকে জৈব রসায়নের প্রাথমিক ধারণা পুরোটা পড়া লাগবে। এবার সেক্ষেত্রে অনেক বড় ক্লাস, অনেক লেন্দি কনসেপ্ট। আমি জৈব রসায়নের প্রাথমিক ধারণার উপরে 30খানা ক্লাস করিয়েছি, 30 ক্লাস, এবং হাইড্রোকার্বনের উপরে প্রায় 12 থেকে 15টা ক্লাস করিয়েছি। তো এগুলো সব তো এখন করা সম্ভব নয়। তুমি যেখানে জিজ্ঞাসা করবে, যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাকে বলবে যে স্যার, যদি কাউকে জিজ্ঞাসা করো কোনো স্যারকে যে তোমাকে কি কি পড়তে হবে, স্যার বলবেন যে জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং হাইড্রোকার্বন, রাইট? বাট আমিও সেটাই বলবো, কিন্তু এই শর্ট টাইমের মধ্যে তার থেকেও কতটুকু জানলে তুমি ক্লাস 12-এ অন্তত পক্ষে তোমার খুব একটা কঠিন লাগবে না। যদি তুমি কেমিস্ট্রি সম্পর্কে টুকটাক আগে থেকে জেনে থাকো, যেমন কার্বনের 4খানা বন্ধন, তারপরে মনে করো sp2 sp3 এগুলো কি, তাহলে তোমার অসুবিধে হওয়ার কথা নয়। আজকের ক্লাসটা আশা করি ক্লাস 12-এ যারা উঠতে চলেছো তাদের জন্য যথেষ্ট উপযোগী হবে। এখন হয়তো সেটা বুঝতে পারবে না, বাট যখন ক্লাস 12-এ পড়া তোমরা স্টার্ট করবে, শুরু করবে, আই থিঙ্ক তখন তোমাদের ক্লাসটা অনেক বেশি কাজে লাগবে। তখন মনে হবে যে না, নাজমুল স্যারের এই ক্লাসটা করেছিলাম, সত্যি আমার কাজে লাগছে। তো চলো, আমার প্রতি বিশ্বাস এবং ভরসা, ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি বিশ্বাস এবং ভরসা নিয়ে তোমরা শুরু করো ক্লাস 12-এর ক্লাস আগামী 5 তারিখ থেকে। আমার ক্লাস তো রয়েছে শুক্রবার, ঠিক আছে? আমার ক্লাস শুক্রবার হয়তো সকালে হবে 8:30 থেকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝে নাও। চলো, দেখা হচ্ছে একেবারে সরাসরি আমাদের লাইভ ক্লাসে। তো আজকের এই পর্যন্ত, টাটা, জয় হিন্দ।